শুভ অপরাহ্ন। আমি শাহানারা মান্নান, সহযোগী অধ্যাপক অর্থনীতি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। মানবিক এবং বাণিজ্য বিভাগের একাদশ অর্থনীতি প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব পঞ্চম থেকে শেষ অধ্যায় পর্যন্ত। ঢাকা বোর্ড 2016 থেকে 2019 এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব, সমাধানগুলো তোমাদের জানিয়ে দেব। চলো তাহলে শুরু করা যাক। পঞ্চম অধ্যায়ে ঢাকা বোর্ড 2019 সালে একটি প্রশ্ন এসেছিল, প্রকৃত মজুরি নির্ণয়ের সূত্র কোনটি? এখানে অপশন দেয়া আছে W ইন্টু পি, W ডিভাইডেড বাই পি, পি ডিভাইডেড বাই W এবং আরেকটি হচ্ছে W প্লাস পি। আমরা জানি W হচ্ছে ওয়েজ এবং পি হচ্ছে ওয়েজ বা মজুরি, আর পি হচ্ছে দাম স্তর। এখানে সঠিক উত্তরটি হবে ওয়েজ ডিভাইডেড বাই দাম স্তর, অর্থাৎ মজুরিকে দাম স্তর দিয়ে ভাগ করলে সেটা হবে প্রকৃত মজুরি, W ডিভাইডেড। ঢাকা বোর্ড 2018 সালে এসেছিল, অর্থনীতিতে শ্রম বলতে কী বোঝায়? অপশন ছিল আনন্দের উদ্দেশ্যে করা কার্যে কায়িক কর্মপ্রচেষ্টা, খ আনন্দের উদ্দেশ্যে করা কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টা, গ আর্থিক উদ্দেশ্যে করা কায়িক কর্মপ্রচেষ্টা, ঘ আর্থিক উদ্দেশ্যে করা কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টা। আমরা জানি যে আর্থিক উদ্দেশ্যে করা কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাই হবে অর্থনীতিতে শ্রম। 2016 সাল ঢাকা বোর্ডে একটি প্রশ্ন এসেছিল, প্রকৃত মজুরি পরিমাপের সূত্র কোনটি? একটু আগে যেমন আমরা বলেছিলাম 2019-এও এসেছিল, আর্থিক মজুরি ডিভাইডেড বাই দাম স্তরই হচ্ছে প্রকৃত মজুরি। কোনটি প্রকৃত মজুরির উপাদান? কয়েকটি উপাদান দিয়ে জানতে চাওয়া হয়েছে, এটা এসেছিল ঢাকা বোর্ড 2018। উপাদানগুলি হচ্ছে, এক হচ্ছে আর্থিক মজুরি, দুই হচ্ছে দাম স্তর এবং তিন হচ্ছে সামাজিক মর্যাদা। এখানে অনেকগুলো অপশন দিয়েছে। তো আমরা জানি যে আর্থিক মজুরি, দাম স্তর এবং সামাজিক মর্যাদা তিনটি প্রকৃত মজুরির উপাদান। অতএব এই তিনটি হবে প্রকৃত মজুরির উপাদান। 2017 সালে একটি এসেছিল, প্রকৃত মজুরি নির্ভর করে কিসের উপর? কয়েকটি অপশন দেওয়া আছে, আর্থিক মজুরি, বাজার মূল্য, সামাজিক নিরাপত্তা। এখানে দেখতে পাচ্ছি আমরা আর্থিক মজুরি, বাজার মূল্য, এই দুটি হচ্ছে প্রকৃত মজুরির নির্ভর করে দুটোর উপর, কিন্তু সামাজিক নিরাপত্তাটা এখানে প্রকৃত মজুরির নির্ভর করে না সামাজিক নিরাপত্তার উপর। কাজেই এখানে উত্তর হবে আর্থিক মজুরি এবং বাজার মূল্য। প্রকৃত মজুরির উপাদান কি? এটা এসেছিল ঢাকা বোর্ড 2016-তে। এখানে বলা হচ্ছে যে আর্থিক মজুরি, টেলিফোন বিল, শ্রমের বিশেষায়ন। তো প্রকৃত মজুরি আসলে আর্থিক মজুরি এবং টেলিফোন বিল এই দুটোর উপর নির্ভর করে, শ্রমের বিশেষায়নের উপর নির্ভর করে না। এরপর পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাই, মূলধন। ঢাকা বোর্ড 2019-এ এসেছিল একটি প্রশ্ন, মূলধনের গতিশীলতা হলো, চারটি অপশন দিয়েছে, ক মূলধনের যোগান, খ মূলধনের চাহিদা, গ মূলধন গঠন এবং ঘ মূলধন স্থানান্তর। মূলধনের গতিশীলতা অবশ্যই হবে মূলধনের স্থানান্তর। বুনন যন্ত্র বা ওয়েভিং মেশিন কোন ধরনের মূলধন? এটা হবে নিমজ্জিত মূলধন। প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2019। আরেকটি আছে, কোনটি সঞ্চয় সমীকরণ? কয়েকটি সমীকরণ দেয়া আছে, S = 20 - 0.6y, খ S = -20 - 0.6y, গতে ছিল S = 20 + 0.6y এবং ঘতে ছিল S = -20 + 0.6y। আমরা জানি যে S = -20 + 0.6y, ওয়াইটা কখনোই নেগেটিভ হতে পারে না এবং
আর সিটা মাইনাস সি হয়, এই জন্য ঘ নাম্বারটা অর্থাৎ এস ইকুয়াল টু -20 প্লাস 0.6 হয়, এটি হবে সঞ্চয়ের সমীকরণ। দু সাল ঢাকা বোর্ডে এসেছিল মূলধন হলো অতীত সঞ্চয়ের ফল, এটি সঠিক। সক্রিয় উপাদান না, মূলধন সক্রিয় উপাদান না। আরেকটি ছিল গতিশীল উপাদান। তাহলে তিনটি অপশনের মধ্যে দুটো অপশন সঠিক। একটি হচ্ছে মূলধন হলো অতীত সঞ্চয়ের ফল এবং এটি একটি গতিশীল উপাদান। ঢাকা বোর্ড 2018-তে আরেকটি প্রশ্ন এসেছিল, মূলধনের গতিশীলতা হলো এক দিয়েছে মূলধন সিমেন্ট শিল্প হতে চিনি শিল্পে স্থানান্তর হওয়া। হ্যাঁ, গতিশীলতা কিন্তু স্থানান্তর, কাজে এটা সঠিক। আরেকটি ছিল মূলধন কোরিয়া হতে বাংলাদেশে স্থানান্তর হওয়া, এটিও সঠিক, কারণ গতিশীলতা মানে কোরিয়া থেকে যদি বাংলাদেশে স্থানান্তর হয় তাহলে এটা অবশ্যই গতিশীলতা হবে। আর 3 নম্বর একটা অপশন ছিল মূলধনী দ্রব্য হিসেবে নতুন কম্পিউটার ক্রয়, না, এটি কিন্তু গতিশীলতা নয়। তাহলে প্রথম দুটি অপশন সঠিক। এই জাতীয় আরও কিছু প্রশ্ন হতে পারে, যেমন মূলধন হচ্ছে, যেমন বাওয়ার্ড বলেছিলেন, মূলধন হচ্ছে উৎপাদনের একটি উৎপাদিত উপাদান এবং গতিশীলতাটা হচ্ছে কি স্থানান্তর। এখন যদি মনে করো কেউ কোনো ব্যবসা, একটা কারখানা একটা অঞ্চল থেকে, একটা দেশের একটা অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে যদি সে স্থানান্তর করে তাহলে সেটা হবে অভ্যন্তরীণ স্থানান্তর। কিন্তু এক দেশ থেকে যদি অন্য দেশে স্থানান্তর করে সেটা হবে আন্তর্জাতিক। এরকম আরও কিছু প্রশ্ন, যেমন কোনটি স্থিতিস্থাপক মূলধন? চলতি মূলধনটা স্থিতিস্থাপক মূলধন, এটা আমরা জানি। মূলধন হলো এটি সক্রিয় অতীত সঞ্চয়ের ফল, নাকি সক্রিয় উপাদান, নাকি গতিশীল উপাদান? মূলধন হবে কি অতীত সঞ্চয়ের ফল এবং অবশ্যই গতিশীল উপাদান। একটি উদ্দীপক দেয়া আছে, প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2018-তে। উদ্দীপকে বলা হচ্ছে যে সালাম সাহেব গাজীপুরে একখণ্ড জমি কিনে 5 তলা একটি বাড়ি নির্মাণ করেন, যেখানে আরও যন্ত্রপাতি স্থাপন করে সোয়েটার উৎপাদন করবেন। এখন জানতে চাওয়া হচ্ছে যে সালাম সাহেবের নির্মাণকৃত বিল্ডিংটি কোন ধরনের মূলধন? ভাসমান মূলধন, স্থায়ী মূলধন, চলতি মূলধন না আবদ্ধ মূলধন? যেহেতু বিল্ডিং স্থাপন করেছে, এটা অবশ্যই স্থায়ী মূলধন হবে। আরেকটি প্রশ্ন এর সাথে রিলেটেড, এ ধরনের মূলধনের বৈশিষ্ট্য কী? এখানে অপশন দেওয়া হয়েছে বারবার ব্যবহার করা যায়, এটা সঠিক, কারণ মূলধন বারবার ব্যবহার করা যায়, ডিউরেবল হয় এটা। 2 নম্বর একটি অপশন আছে দীর্ঘকালীন উৎস থেকে এই মূলধনটা সংগৃহীত হয়, এটাও ঠিক, মূলধন দীর্ঘকালীন উৎস থেকেই সংগৃহীত হয়। 3 নম্বর একটি অপশন দেওয়া আছে এটা দৃশ্যমান নয়, এটা ঠিক না, মূলধন অবশ্যই দৃশ্যমান। আচ্ছা, সেলাই মেশিন, যেমন সেলাই মেশিন হচ্ছে কি একটি স্থায়ী মূলধন, নাকি নিমজ্জমান মূলধন, নাকি ভাসমান মূলধন? এই জাতীয় যদি প্রশ্ন থাকে তাহলে সেটা কী হবে? আমরা জানি যে স্থায়ী মূলধন এবং নিমজ্জমান মূলধন, এটি ভাসমান মূলধন না। মূলধনের যোগান মূল্যটা কি? মূলধনের যোগান মূল্যটা হচ্ছে কি সুদ। উন্নয়নশীল দেশগুলোতে কিসের স্বল্পতার কারণে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়? সঞ্চয়, মূলধন, সংগঠন নাকি ভূমি? মূলধনের কারণে, এটা আমরা জানি। যে প্রক্রিয়ায় মূলধনের বৃদ্ধি ঘটানো হয় তাকে কি বলে? মূলধন গঠন বলে। এরকম সঞ্চয়ের সামর্থ্য কিসের উপর নির্ভর করে? আয়ের উপর, অবশ্যই আয়ের উপর। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এবং অনুচ্ছেদে লেখা আছে যে অমিত সাহেব ব্যবসার জন্য 10,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলেন। মেশিনের জন্য তার সংস্থাপন খরচ হলো 2,000 টাকা।
এরপর 5,000 টাকা সে কাঁচামাল ক্রয় করে তিনি উৎপাদন শুরু করলেন। ঠিক আছে, তো জানতে চাওয়া হয়েছে অমিত সাহেবের ব্যবহৃত চলতি মূলধন কত। তিনি ব্যবসার জন্য 10,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলেন। মেশিনের জন্য তার মেশিনটা বসানোর জন্য সংস্থাপনের জন্য তার খরচ হয়েছে 2,000 টাকা, তাহলে 2,000 মাইনাস হবে, এবং 5,000 টাকা দিয়ে সে কাঁচামাল ক্রয় করলো, তাহলে 5 2 7,000 মাইনাস হবে। অমিত সাহেব ব্যবসার জন্য 10,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলেন এবং মেশিনের জন্য তার সংস্থাপন খরচ হলো 2,000 টাকা। এরপর 5,000 টাকার সে কাঁচামাল ক্রয় করে তিনি উৎপাদন শুরু করলেন। এখন অমিত সাহেবের ব্যবহৃত চলতি মূলধন কত। উদ্দীপকে বর্ণিত 5,000 টাকা ব্যয় কোন ধরনের মূলধন। এটি হচ্ছে ঘূর্ণায়মান মূলধন। অপশন ছিল ভাসমান, সামাজিক, প্রকৃত না ঘূর্ণায়মান। এটি হচ্ছে ঘূর্ণায়মান মূলধন। চলতি মূলধন হচ্ছে সে মূলধন যা উৎপাদন কাজে শুধুমাত্র একবারই ব্যবহার করা যায়। কাজেই এখানে তাহলে চলতি মূলধনের পরিমাণ হবে কত, 5,000 টাকা। যেহেতু 5,000 টাকা দিয়ে কাঁচামাল ক্রয় করেছে এবং এটি আর কিন্তু ব্যবহার করা যাবে না, অতএব এই 5,000 টাকা হচ্ছে চলতি মূলধন। আর ঢাকা বোর্ড 2019-এ সংগঠন অধ্যায়টি থেকে একটি প্রশ্ন এসেছিল, কোন উপকরণটি উৎপাদন কার্যক্রম তদারকি করে। এটার উত্তর হচ্ছে সংগঠন। অপশন ছিল ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা তো জানি যে সংগঠন কি করে, উৎপাদনকে তদারকি করে। ঢাকা বোর্ড 2019-এ আরেকটি প্রশ্ন এসেছিল, অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কতজন। 2 থেকে 20 জন। এই প্রশ্নটা অনেকবার এসেছে বিভিন্ন বোর্ডে। 2 থেকে 20 জন হচ্ছে অংশীদারি কারবারের সদস্য সংখ্যা, মানে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। ঢাকা বোর্ড 2018 সালে একটি প্রশ্ন এসেছে, অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত। একটু আগে আমি বলছিলাম যে 2 জন। অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি। আশা, প্রশিকা, ডাক দিয়ে যায়, ব্র্যাক। এই 4টার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে ব্র্যাক। ব্র্যাক বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও। কে বলেছেন উদ্যোক্তা কারবারের কর্তা। অধ্যাপক মার্শাল। এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2017-তে। আচ্ছা, আবার ঢাকা বোর্ড 2016 সালে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে, অংশীদারি কারবারে কতজন সদস্য থাকে। 2019-এও সম্ভবত এটি এসেছিল 2 থেকে 20 জন। আমি একবার বলেছি অংশীদারি কারবারে সদস্য সংখ্যা থাকে 2 থেকে 20 জন। অতএব যারা শুরু করব যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবারের সম্পর্কে আমরা কিছু একটু জেনে নিই। যৌথ মূলধনী কারবারের সংক্ষিপ্ত নাম হচ্ছে কোম্পানি, এবং এর প্রকৃত মালিক, যৌথ মূলধনী কোম্পানিগুলোর প্রকৃত মালিক হচ্ছে শেয়ারের মালিক। যিনি শেয়ারের মালিক তিনি হচ্ছেন প্রকৃত মালিক। আর এখানে মূলধনটা সংগ্রহ করা হয় শেয়ার এবং ঋণপত্র বিক্রি করে। আর আরেকটি যেমন, একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে কতজন সদস্য থাকে। একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে সদস্য থাকে 7 থেকে অসংখ্য। ঢাকা বোর্ড 2018 সালে একটি প্রশ্ন এসেছিল, এক মালিকানা কারবারের সুবিধা। কয়েকটি অপশন দিয়েছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, হ্যাঁ এটি এক মালিকানা কারবারের একটা সুবিধা। সুষ্ঠু ব্যবস্থাপনা, যেহেতু একজন মাত্র মালিক থাকে, সুষ্ঠু ব্যবস্থাপনাও এক মালিকানা কারবারের একটি বিশেষ সুবিধা। আরেকটি হচ্ছে ঋণ সুবিধা। না, এক মালিকানার ক্ষেত্রে ঋণ সুবিধাটা পাওয়া যায় না। কাজে প্রথম দুটো সুবিধা, অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা, এই দুটো হচ্ছে এক মালিকানা কারবারের বিশেষ সুবিধা। আমরা এখন পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। 2019 সাল ঢাকা বোর্ড একটি প্রশ্ন এসেছিল, খাজনা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ধারণা। এই উক্তিটি কার।
এটা হচ্ছে ডি স্যালভেটরের। নিম খাজনা পরিমাপের সূত্র কোনটি? এটিও ঢাকা বোর্ড 2019-এ এসেছিল। নিম খাজনা পরিমাপের সূত্র হচ্ছে TR মাইনাস TVC। TR মানে হচ্ছে মোট আয়, টোটাল রেভিনিউ, মাইনাস TVC হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল খরচ। অর্থাৎ মোট আয় থেকে যদি আমি মোট পরিবর্তনশীল খরচটা বাদ দেই তাহলে যা থাকবে সেটি হচ্ছে নিম খাজনা। এরপর স্বল্পকালে, এটি এসেছে ঢাকা বোর্ড 2018-তে। স্বল্পকালে মানব সৃষ্ট উপকরণ থেকে উদ্ভব হয় কি? নিম খাজনা। অপশন ছিল মোট খাজনা, নিট খাজনা, নিম খাজনা, অর্থনৈতিক খাজনা। না, শর্ট রানে মানব সৃষ্ট উপকরণ থেকে উদ্ভব হয় হচ্ছে নিম খাজনা। আরেকটি এসেছে 2018 সালে, TR মাইনাস TVC কি? এটা 19-এও এসেছিল, নিম খাজনা। TR থেকে TVC বাদ দিলে আমরা পাই নিম খাজনা। 19-এও এসেছে, 18-তেও এসেছে। ভূমির উর্বরতা শক্তির পার্থক্যের কারণে খাজনা নির্ধারিত হয়, এই বক্তব্যটি হচ্ছে স্মিথের। কোন বিধি অনুযায়ী উৎপাদন একটি পর্যায়ে গিয়ে হ্রাস পায়? সেই বিধিটি হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। আর কি বৃদ্ধি পেলে খাজনা বৃদ্ধি পায়? জনসংখ্যা বৃদ্ধি পেলে খাজনা বৃদ্ধি পায়। অর্থনীতিতে নিম খাজনা এই ধারণাটি রিকার্ডো দিয়েছে। অর্থনীতিতে সর্বপ্রথম নিম খাজনা এই ধারণাটা রিকার্ডো এই সম্পর্কে বলেছেন, এবং এই নিম খাজনা কিন্তু আধা খাজনা বা প্রায় খাজনা হিসেবেও একে বলা হয়ে থাকে। আচ্ছা, এখন ঢাকা বোর্ড 2017-তে একটি উদ্দীপক দেয়া ছিল যে আশরাফ সাহেবের মোট খাজনা 5,000 টাকা, মোট খাজনা 5,000 টাকা, মজুরি 1,000 টাকা, সুদ 1,000 টাকা, সরকারি কর 1,000 টাকা এবং মুনাফা 1,000 টাকা হলে নিট খাজনা কত? আশরাফ সাহেবের মোট খাজনা হচ্ছে 5,000 টাকা। এর মধ্যে মজুরি 1,000, সুদ 1,000 মজুরি, 1,000 সুদ 2,000, সরকারি কর হচ্ছে 1,000, 3,000, মুনাফা হচ্ছে 1,000, 4,000। তাহলে তার নিট খাজনা কত? নিট খাজনা হচ্ছে 1,000। মোট খাজনা থেকে এই ব্যয়গুলি বাদ দিলে যা থাকছে সেটা হচ্ছে নিট খাজনা। 1,000 টাকা হচ্ছে তার নিট খাজনা। আর আরেকটি প্রশ্ন ঢাকা বোর্ড 2017 সালে এসেছে, নদীতে বেশি মাছ ধরা পড়ায় জাল এবং নৌকার ভাড়া দ্বিগুণ হলো। এখন প্রশ্ন হচ্ছে, নৌকা ভাড়া বৃদ্ধি কোন খাজনার সঙ্গে সঙ্গতিপূর্ণ? বেশি মাছ ধরার কারণে নৌকার চাহিদা বেড়ে গেল এবং নৌকার ভাড়াটা দ্বিগুণ হয়ে গেল। তাহলে এখন জানতে চাওয়া হচ্ছে যে নৌকার ভাড়া বৃদ্ধি পেয়েছে এটা কোন খাজনা? যেহেতু এটা একটা স্বল্পকালীন সময়ে হয়েছে, এটা হচ্ছে নিম খাজনা। দীর্ঘকালে এই খাজনা কেমন হবে? দীর্ঘকালে নিম খাজনা থাকে না, কাজে দীর্ঘকালে এটা হবে শূন্য হবে। এই নিম খাজনাটা দীর্ঘকালে থাকে না, নিম খাজনা এটা শূন্য হবে। এখন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। এনএনপি এর পূর্ণরূপ কি? এটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। এনএনপি অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। উত্তর হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট। আর জিডিপির পূর্ণরূপটা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর প্রবাসী বাংলাদেশিদের আয় সেটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে? প্রবাসীদের আয় থাকে জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত। কোনো কিছু ব্যবহারের মাধ্যমে যদি উপযোগ নিঃশেষ হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ভোগ। এবং বদ্ধ অর্থনীতিতে খাত থাকে 2টি, আর উন্মুক্ত অর্থনীতিতে খাত থাকে 4টি।
ঢাকা বোর্ড 2018 সালে একটি প্রশ্ন এসেছিল, একটি উন্মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয়ের সমীকরণটি কেমন হবে। আমরা জানি যে উন্মুক্ত অর্থনীতি বা মুক্ত অর্থনীতি এগুলোতে 4টা খাত থাকে, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি। সি প্লাস আই হচ্ছে 2 খাত বিশিষ্ট, সি প্লাস আই প্লাস জি হচ্ছে 3 খাত বিশিষ্ট। আর উন্মুক্ত যখন হবে তখন নিট আয়টা বা নিট বাণিজ্যিক আয় বা রপ্তানি এবং আমদানিটাও যুক্ত হয়, অর্থাৎ তখন সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটি হচ্ছে উন্মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয়ের সমীকরণ। কোনো ভোগ ব্যয় আয় থেকে স্বাধীন। অপশন দেওয়া হয়েছে প্ররোচিত ভোগ ব্যয়, স্বয়ংভূত ভোগ ব্যয়, ভোগ্যপণ্য আয়ের জন্য ব্যয়, সরকারি ভোগ ব্যয়। আমরা জানি যে ভোগ ব্যয় আয় থেকে স্বাধীন হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয়, তার সাথে স্বয়ংভূত ভোগ ব্যয়ের সাথে আয়ের কোনোই সম্পর্ক নেই। আয় বাড়ুক বা কমুক, স্বয়ংভূত ভোগ ব্যয় একই থাকে। কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়? একটু আগে আমি বলেছি জিএনপিতে। মুক্তবাজার অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র কোনটি? এটা ঢাকা বোর্ড 2017-তে এসেছিল। মুক্তবাজার অর্থনীতিতে আমি একটু আগেও বলেছিলাম, 18-তেও এসেছিল এই প্রশ্নটা, y = c প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। 2017-তে একটি প্রশ্ন এসেছে ঢাকা বোর্ডে, এনডিপি কি? কয়েকটি অপশন দিয়েছে, জিডিপি মাইনাস সিসিএ, জিএনপি মাইনাস সিসিএ, জিএনআই মাইনাস এনএনপি, নাকি জিএনআই মাইনাস সিসিএ। যেহেতু এনডিপি তাহলে এটা হবে জিডিপি মাইনাস সিসিএ, জিডিপি মাইনাস সিসিএ। আচ্ছা, একটি আবদ্ধ অর্থনীতিতে কি থাকে না? তাহলে বদ্ধ অর্থনীতিতে, আবদ্ধ অর্থনীতিতে কি থাকে না? সি প্লাস সি আই নাকি জি না এক্স? সি আই জি এক্স কোনটি থাকে না? অবশ্যই হবে এক্স, অর্থাৎ বাণিজ্যটা থাকে না, যেহেতু এটা আবদ্ধ। উন্মুক্ত হলে এক্সটা যুক্ত হয়। জিএনপি হিসেব করার সময় নিচের কোনটি যুক্ত হয় না? নিট রপ্তানিটা যুক্ত হয় না। আচ্ছা, কয়েকটি দ্রব্য যেমন ধরো গম, ময়দা, চাল, রুটি, এর মধ্যে কোনটি চূড়ান্ত দ্রব্য? গম, ময়দা, চাল, রুটি। অবশ্যই রুটি চূড়ান্ত দ্রব্য। ঢাকা বোর্ড 2016-তে একটি প্রশ্ন এসেছিল, কোনটি এনএনআই হিসেবে অন্তর্ভুক্ত হয় না? অপশন হচ্ছে বেসরকারি ভোগ ব্যয়, বেসরকারি নিট বিনিয়োগ, পরোক্ষ কর, অবচয় ব্যয়। উত্তর হবে অবচয় ব্যয়টা এনএনআই হিসেবে অন্তর্ভুক্ত হয় না। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, বাংলাদেশে 2015 সালে মূলধনের পরিমাণ ছিল $300 কোটি। 2016 সালে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে $330 হয়েছে। তো জানতে চাওয়া হয়েছে মূলধন গঠনের হার কত এবং 10% মূলধন গঠনের হার। আর আরেকটা হচ্ছে কি, বাংলাদেশের মূলধন বৃদ্ধির কারণ কি? সঞ্চয়ের সামর্থ্য বৃদ্ধি, সঞ্চয়ের ইচ্ছা, হ্যাঁ সঞ্চয়ের সামর্থ্য বৃদ্ধি অবশ্যই মূলধন বৃদ্ধি করে। সঞ্চয়ের ইচ্ছা বৃদ্ধি, হ্যাঁ সঞ্চয়ের ইচ্ছা বৃদ্ধিও মূলধন বৃদ্ধির সাথে সম্পর্কিত। আরেকটি অপশন দেওয়া হচ্ছে ভোগের ইচ্ছা বৃদ্ধি, ভোগ বাড়লে অবশ্যই সঞ্চয় কমে যায়, কাজে এটি হবে না। দুটো হবে, সঞ্চয়ের সামর্থ্য বৃদ্ধি এবং সঞ্চয়ের ইচ্ছা বৃদ্ধি মূলধন বৃদ্ধির কারণ। এখানে আরেকটি উদ্দীপক, এটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছে, যে এ দেশের জিডিপি হচ্ছে $5 বিলিয়ন, আমদানি $2 বিলিয়ন এবং রপ্তানি $3 বিলিয়ন। জানতে চাওয়া হচ্ছে এদেশের জিএনপি কত? জিএনপি যখন হচ্ছে তখন তো অবশ্যই এক্সট্রাও হবে। জিডিপি হচ্ছে $5 বিলিয়ন, তাহলে $5 বিলিয়ন, আর এক্স মাইনাস এম হচ্ছে নিট,
এক্স হচ্ছে 3 বিলিয়ন, মানে রপ্তানি হচ্ছে 3 বিলিয়ন, আর আমদানি হচ্ছে 2 বিলিয়ন, তাহলে 3 থেকে 2 বাদ যাবে, আর রপ্তানি থেকে আমদানি বাদ দিলে থাকে 1 বিলিয়ন। জিডিপি ছিল 5 বিলিয়ন, 5 যোগ 1 6 বিলিয়ন ডলার হবে। এদেশের জিএনপি হবে 6 বিলিয়ন ডলার। অর্থাৎ আমরা কি করেছি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম, এই সূত্রটাতে আমরা জিএনপিটা বের করেছি 6 বিলিয়ন ডলার। এদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ফলাফল কি? লাভ হবে, স্বল্পমেয়াদী ক্ষতি হবে, অপরিবর্তিত থাকবে, নাকি দীর্ঘমেয়াদী ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। আচ্ছা, বাণিজ্যিক অন্য একটা ইয়েতে চলে যাচ্ছে আমরা। বাণিজ্যিক ব্যাংক কোন আমানতের উপর সুদ দেয় না? চলতি আমানতের উপর বাণিজ্যিক ব্যাংক সুদ দেয় না। মুদ্রা কি? মুদ্রা হচ্ছে একটি বিনিময়ের মাধ্যম। কোনো মুদ্রা গ্রহণে অনীহা প্রকাশ করলে রাষ্ট্রীয় আইনে দণ্ড হতে পারে। বিহিত মুদ্রা আইনে যদি কেউ মুদ্রা গ্রহণ করতে না চায় তাহলে কিন্তু রাষ্ট্রীয় আইনে দণ্ড হতে পারে। ঢাকা বোর্ড 2016 সালে একটি প্রশ্ন এসেছে, অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণ কোনটি? এমভি ইকুয়াল টু এম প্রাইম ভি প্রাইম, এমভি ইকুয়াল টু পিটি, এমভি ইজ গ্রেটার দেন পিটি, নাকি এমভি ইজ লেস দেন পিটি? এটা হবে এমভি ইকুয়াল টু পিটি। ঢাকা বোর্ড 2017-তে একটি প্রশ্ন ছিল, কোনটি সসীম বিহিত মুদ্রা? সসীম 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, না 1000 টাকার নোট? এটা হচ্ছে 2 টাকার নোট। 2 টাকার নোট সসীম বিহিত মুদ্রা। বাণিজ্যিক ব্যাংকে কোন আমানতের উপর সুদ দেয়া হয় না? এটা একটু আগে আমরা বলেছি, চলতি আমানতের উপর বাণিজ্যিক ব্যাংক সুদ দেওয়া হয় না। এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2017 সালে। আচ্ছা, অর্থের মূল্য বলতে কি বোঝায়? অর্থের ক্রয় ক্ষমতাই হচ্ছে অর্থের মূল্য। আর বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক কি করে নোট প্রচলন করে। আর মুদ্রার যোগান বৃদ্ধি পেলে অবশ্যই অর্থের মূল্য হ্রাস পাবে। ওকে, এখন আমরা ল্যাপটপে চলে যাচ্ছি। এই চিত্রে এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড 2017-তে। এর বলা হচ্ছে, শ্রমের যোগান এনইউ বিন্দুতে নির্ধারিত হলে সর্বপ্রথম কি হবে? এনও বিন্দুতে যদি শ্রমের যোগান নির্ধারিত হয় তাহলে কি হবে? অপশন দেওয়া ছিল, মজুরি বৃদ্ধি পাবে, মজুরি হ্রাস পাবে, শ্রমের চাহিদা বৃদ্ধি পাবে, না শ্রমের চাহিদা হ্রাস পাবে। এখানে দেখা যাচ্ছে যে যদি এনও বিন্দুতে নির্ধারিত হয় তাহলে অবশ্যই শ্রমের চাহিদাটা বৃদ্ধি পাবে। সিসিএ কি? সিসি এটা হচ্ছে ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স। পরবর্তী চিত্রে আমরা চলে যাই। পরবর্তী চিত্রে দেখা যাচ্ছে যে এই চিত্র অনুযায়ী বলা হচ্ছে, শ্রমিকের ভারসাম্য মজুরি ও নিয়োগের পরিমাণ কত? ভারসাম্য মজুরি এবং নিয়োগের পরিমাণ। ভারসাম্য মজুরি এবং নিয়োগ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভারসাম্য মজুরি হচ্ছে 10 টাকা আর নিয়োগের পরিমাণ হচ্ছে 20। শ্রমিকের সংখ্যা 20 এবং অর্থাৎ মজুরি হবে 10 টাকা এবং শ্রমিকের সংখ্যা হবে 20। এটা হলে হচ্ছে ভারসাম্য। অপশন ছিল 5, 10, 5, 30, 10, 20, 15, 30। তাহলে উত্তর হবে 10, 20। এটা হচ্ছে ভারসাম্য মজুরি ও নিয়োগের সংখ্যা। আরেকটি প্রশ্ন ছিল এখানে, সরকার ন্যূনতম মজুরি 15 টাকা নির্ধারণ করলে কি হবে?
অপশন ছিল বেকারত্ব বৃদ্ধি পায় 15 টাকা, মানে হচ্ছে এখানে যদি মজুরিটা সর্বনিম্ন মজুরি যদি এখানে নিয়োগ হয় তাহলে অপশন দেওয়া ছিল বেকারত্ব বৃদ্ধি পাবে। হ্যাঁ, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, এখানে পাবে। ভারসাম্য বিনষ্ট হবে, অবশ্যই ভারসাম্য বিনষ্ট হবে, এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে তিনটি অবস্থারই দেখা যাবে, তিনটি সঠিক। এই ক্ষেত্রে আমরা এর পরবর্তী চিত্রে চলে যাই। সরকারি আয় ব্যয় চ্যাপ্টারের চিত্রটি। এখানে এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2019 সালে। বলা আছে 2016 সালে এ ও বি দেশের অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য নিম্নে দেয়া হলো। এখন জানতে চাওয়া হয়েছে এ এবং বি দেশের জিএনপি কত। অপশন দেয়া আছে 1800 2000 2018 নাকি 1800 2000। এ দেশের এ এবং বি দেশের জিএনপিটা কত, এটা বের করতে হবে। হচ্ছে 1000, বিনিয়োগ হচ্ছে 500, সরকারি ব্যয় 300, তাহলে 1000, 1500, 1800, আর নিট রপ্তানি 200, তাহলে 2000। এ দেশের হচ্ছে 2000, আর এখানে 1200, 700, 1900, আর 3000 হচ্ছে 2200, আর নিট রপ্তানি যেহেতু নেগেটিভ 200 বাদ দিলে হয় 2000, অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর হবে এ এবং বিদেশের জিএনপি হবে 2000। এ দেশেরও 2000 এবং বিদেশেরও 2000। আরেকটি প্রশ্ন এখানে ছিল, দুটি দেশের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থাটা কি একই রকম? অবশ্যই দুই দেশের ক্ষেত্রে একই রকম না। তারপরে আরেকটি অপশন ছিল বিদেশের অর্থনৈতিক অবস্থা এ দেশের চেয়ে ভালো। হ্যাঁ, বিদেশের অর্থনৈতিক অবস্থা অবশ্যই এদেশের চেয়ে ভালো, কারণ হচ্ছে বিদেশের জনসংখ্যা হচ্ছে 5 কোটি, কিন্তু 5 কোটি জনসংখ্যার পরও এখানে ভোগ ব্যয়টা এদেশের চেয়ে বেশি, এবং বিনিয়োগও কিন্তু এদেশের চেয়ে বেশি। সরকারি ব্যয় সমান এবং নিট রপ্তানিটা কম, কিন্তু এই দুটা ভোগ এবং বিনিয়োগ এই দুটো ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে জনসংখ্যা কম হওয়ার পরেও বিদেশের আয় এদেশের সমান। কাজে আমরা বলতে পারি যে বিদেশের অবস্থা অবশ্যই এদেশের থেকে ভালো। আরেকটি অপশন ছিল যে বিদেশের রপ্তানি আমদানির চেয়ে কম। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশের রপ্তানি আমদানির চেয়ে কম, কারণ হচ্ছে নিট রপ্তানিটা নেগেটিভ, অর্থাৎ আমদানি বেশি রপ্তানি কম। অতএব এই ক্ষেত্রে 3 নাম্বার যে অপশনটা ছিল বিদেশের রপ্তানি আমদানির চেয়ে কম, এই কথাটা সঠিক। এরপর আমরা পরবর্তী চিত্রে চলে যাব। এখানে দেখা যাচ্ছে যে ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে 400, ভি এর ভ্যালু দেওয়া আছে 5 এবং টি এর হচ্ছে 20। আমরা জানি সূত্রটা হচ্ছে পি এর মান কত এটা জানতে চাওয়া হয়েছে। পি এর মান এমভি ইকুয়াল টু পিটি। তো পি এর মান আমরা যদি এগুলো দিয়ে বসে তাহলে এখানে দেখা যাচ্ছে পি এর মান পাচ্ছি আমরা 100, অতএব এটা হবে 100। আচ্ছা, বাজার চ্যাপ্টার থেকে এখানে ঢাকা বোর্ড 2018 সালে এই প্রশ্নটা দিয়ে বলেছে কোন বাজারের এআর রেখা নিম্নরূপ। এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এরপর একটা প্রশ্ন ছিল একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটি সঠিক। এখানে অপশন দেওয়া আছে পি ইজ গ্রেটার দেন এসি অ্যান্ড লেস দেন এবিসি। এখানে দেখা যাচ্ছে যে 4টা অপশনের মধ্যে এই অপশনটা সঠিক। পি এসির চেয়ে ছোট কিন্তু এবিসির চেয়ে বড়। এটা হচ্ছে একচেটিয়া বাজারের ক্ষেত্রে এটা সঠিক। আরেকটি চিত্র দেয়া ছিল পূর্ণ বাজার চ্যাপ্টার থেকে। এই ছবিটা দিয়ে এখানে বলা হচ্ছে যে এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড 2019 সালে।
উপরিউক্ত উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি, এটা জানতে চাইছে। ভারসাম্য বিন্দু কোনটি? এটা হচ্ছে TAR, আর এটা হচ্ছে MR, আর এটা হচ্ছে MC। আমরা জানি মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট ভারসাম্য বিন্দুতে সমান হয়। তো এবং MC কার্ভটা এটা হচ্ছে MR, এটা MC, এবং MC রেখা MR রেখাকে কাট করে উপরে চলে গেছে, কাজে বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু। আরেকটি প্রশ্ন ছিল, গড় ব্যয় রেখা M বিন্দুতে স্পর্শ করলে কি অর্জন হবে? গড় ব্যয় রেখাটা যদি M বিন্দুতে স্পর্শ, এটা হচ্ছে গড় ব্যয় রেখা, এটা M বিন্দুতে স্পর্শ করলে এই M বিন্দুতে যদি গড় ব্যয় রেখাটা স্পর্শ করে তাহলে কী হবে? এটা হচ্ছে গড় আয় রেখা, এবং এই গড় আয় রেখার উপরে যদি গড় ব্যয় রেখা স্পর্শ করে তাহলে অবশ্যই সেটা